আর এই বাদে আমি অন্য কাউকে স্টার্টিং ইলেভেনে দেখতে চাই না। সেটা একটু গোলকিপার পজিশন নিয়ে আমি কনফিউজড। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে আমরা 6টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ খেলে ফেলছি এবং 3টা ম্যাচে আমাদের টোটাল পয়েন্ট 1। আর আগামীকালকে হংকংয়ের বিপক্ষে আমাদের 4র্থ ম্যাচ এবং ওইটা হচ্ছে হংকংয়ের ঘরের মাঠে। কয়েকদিন আগে হংকংয়ের বিপক্ষে আমরা যখন আমাদের হোমে খেলছি, ওইখানে আমাদের স্টার্টিং ইলেভেন থেকে শুরু করে আমাদের ট্যাকটিক্স সব কিছুতেই কন্ট্রোভার্সি ছিল। আর যার কারণে আগামীকালকে হংকংয়ের বিপক্ষে আমাদের অ্যাওয়ে ম্যাচে আমাদের স্টার্টিং ইলেভেন কী হতে পারে সেটা নিয়ে এখন বাংলাদেশের ফুটবল পাড়ায় নানা রকমের আলোচনা হচ্ছে। সেই আলোচনার অংশীদার হওয়ার জন্যই আমি এই ভিডিওতে বাংলাদেশের আগামীকালকে ম্যাচের জন্য আমার বেস্ট স্টার্টিং ইলেভেন নিয়েই ডিসকাস করব। শুরুটা করি গোলকিপার পজিশন থেকেই। জিকোর বাদ পড়ার পরে এই টিমের নাম্বার 1 চয়েস গোলকিপার মিতুল মার্মা, এবং মিতুল মার্মা বারবার কিন্তু নিজেকে প্রমাণ করে আসতেছিল। তবে লাস্ট ম্যাচ হংকংয়ের এগেনস্টে বাজে পারফরমেন্স, এর আগে সিঙ্গাপুরের এগেনস্টে বাজে পারফরমেন্সের কারণে এখন সমর্থকদের আস্থা কমে গেছে মিতুল মার্মার উপরে। অন্যদিকে বাংলাদেশের অনূর্ধ্ব-23 হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা শ্রাবণ, এরপরে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে শ্রাবণ। যার কারণে আমার কাছে মনে হয় আগামীকাল ম্যাচে আমরা শ্রাবণকে স্টার্ট দিয়ে একটা রিস্ক নিতেই পারি। তার কারণে আগামীকাল ম্যাচের জন্য আমার স্টার্টিং ইলেভেনে আমি পার্সোনালিভাবে প্রেফার করব শ্রাবণকে। এরপরে যদি সেন্টার ব্যাক পজিশনে চলে যাই, আচ্ছা তার আগে ফরমেশনটা বলে নিই একটু। আমার মতে আগামীকাল ম্যাচেও 4-4-2 ফরমেশনে স্টার্ট করা উচিত হবে আমাদের। কেন 4-4-2 বলতেছি? কারণ আমাদের এই স্কোয়াডে কোনো একজন নাম্বার 9 নাই। তার কারণে আমাদের বাধ্যতামূলক 4-4-2 ফরমেশনেই খেলতে হবে হংকংয়ের বিপক্ষে। আর এছাড়া আমরা অন্য কোনো ফরমেশনে খেলতেই পারবো না। তো এই 4-4-2 ফরমেশনে আমাদের সেন্টার ব্যাক পেয়ারে আমার মতে তপু বর্মনের সাথে তারিক কাজীর স্টার্ট করা উচিত। তপু বর্মন যতটুকু জানি ফিট, তো এই তপু বর্মনের সাথে তারিক কাজী স্টার্ট করলে আমার মতে সেন্টার ব্যাক পেয়ার আরেকটু ভালোভাবে ক্লিক করতে পারবে। কারণ শাকিল আহাদ তপুর ক্ষেত্রে দেখছি কি শাকিল আহাদ তপু ভালো পারফর্ম করে, বাট মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যায় বা কনফিডেন্স পায় না ওর নিজের মধ্যে আমার মতে। তো এই কারণে ও মাঝে মাঝেই একটু এলোমেলো করে ফেলে। তো যদি কালকে তপু বর্মন আর তারিক কাজী সেন্টার ব্যাক পেয়ারে স্টার্ট করে, আমার মতে আমাদের ডিফেন্সটা আর একটু সলিড হবে। আর এরপরে ফুল ব্যাক পজিশনে আমার মতে লেফট ব্যাকে সাদের উপরে যদি জায়ানকে স্টার্ট না করায়, তাহলে কালকে ম্যাচের পরপরই আর বাংলাদেশে আনা উচিত হবে না আমাদের হাভিয়ার ক্যাবরেরাকে। আমার মতে চোখ বন্ধ করে লেফট ব্যাকে স্টার্ট করা ডিজার্ভ করে জায়ান আহমেদ, অন্তত ফার্স্ট ম্যাচে 20 মিনিট খেলার পরে। তো এই কারণে আমার মতে ভাই লেফট ব্যাকে অত চয়েস এখন জায়ান আহমেদ। এরপরে রাইট ব্যাকে যদি চলে যাই, ওইখানে তাজউদ্দিন ছাড়া আর কাউকে দেখি না আমি। তো এরপরে আমাদের ফ্রন্ট টু যদি বলি, ফ্রন্ট টুতে আমার মতে রাকিবের সাথে ফাহমিদুলের স্টার্ট করা অবশ্যই প্রয়োজন। আমি আর ফয়সাল আহমেদ ফাহিমকে আমার এই স্টার্টিং ইলেভেনে দেখতে চাই না। আমার মতে ফয়সাল আহমেদ ফাহিমকে যদি কালকে স্টার্ট দেয় আবারও, তাহলে বাংলাদেশে নিয়ে না আসাই উচিত হাভিয়ার ক্যাবরেরাকে। ওই চীনা থেকেই ডাইরেক্ট স্পেনে পাঠাই দেওয়া উচিত হাভিয়ার ক্যাবরেরাকে। আর এরপরে যদি ডায়মন্ড মিডফিল্ডের কথা বলি, ডায়মন্ড মিডফিল্ডে 4 জন মিডফিল্ডার থাকবে। তার মধ্যে থেকে ডায়মন্ড মিডফিল্ডের টপে থাকবে হচ্ছে মোরসালিন, আর ডায়মন্ড মিডফিল্ডের নিচে থাকবে হচ্ছে হামজা চৌধুরী। আর এই দুইটার নাম ডাউট নাই। তারপর লেফট সাইডে থাকবে হচ্ছে আমার মতে সমিত সোম, আর রাইট সাইডে এখন 2 সোহেল রানা আছে, জামাল ভুঁইয়া আছে। এখন কাকে স্টার্ট দেবে এটা হচ্ছে প্রশ্ন। তবে আমি ব্যক্তিগতভাবে চাইছিলাম বাংলাদেশ যদি ডায়মন্ড মিডফিল্ডে স্টার্ট করে, তাহলে রাইট সাইডে স্টার্ট করুক শাহ কাজিম খিরমানি। কিন্তু শাহ কাজিম খিরমানিকে কোনো কারণ ছাড়াই স্কোয়াডে রাখে নাই আমাদের বিশ্ববিখ্যাত হেড কোচ হাভিয়ার ক্যাবরেরা। তো যার কারণে আমি পার্সোনালিভাবে জামাল ভুঁইয়াকে দেখতে চাই আগামীকালকে হংকংয়ের বিপক্ষে আমাদের মিডফিল্ডে। এবং আমি এটাও বলতে চাই জামাল ভুঁইয়াকে আমি 90 মিনিটস খেলানোর পক্ষে না। জামাল ভুঁইয়া 90 মিনিটস খেলার মতো আর ওই রকম ফিজিক্যালিটি নাই আমার কাছে মনে হয়। যার কারণে আমি চাই যদি স্টার্ট করে জামাল ভুঁইয়া, তাহলে 60 মিনিট বা 55 মিনিট পর্যন্ত জামাল ভুঁইয়া খেলুক। আর যদি স্টার্ট না করে, তাহলে 60 মিনিটের সময় গিয়ে জামাল ভুঁইয়াকে নামানো হোক সাবস্টিটিউট হিসেবে। তবে আপনার এটাও দেখতে হবে জামাল ভুঁইয়াকে যদি আমরা স্টার্ট না দিই মিডফিল্ডে, ওর পরিবর্তে কে খেলবে? সোহেল রানা জুনিয়র বা সোহেল রানা সিনিয়র,
ওদের পারফরমেন্স তো রিসেন্ট টাইমে জামাল ভুঁইয়া থেকে অনেক খারাপ। এই কারণেই জামাল ভুঁইয়াকে আমি স্টার্ট দিতে চাই আমাদের মিডফিল্ডে। তাহলে ফুল ফরমেশনটা হচ্ছে 4-4-2 এবং গোলকিপার পজিশনে শ্রাবণকে নামাই দিয়ে আমি একটা রিস্ক নিতে চাই আগামীকালকে হংকংয়ের বিপক্ষে। আর এরপরে সেন্টার ব্যাক পেয়ারে খেলবে তবু বর্মনের সাথে তারিক কাজী, এবং ফুল ব্যাকের মধ্যে লেফট ব্যাকে খেলবে জায়ান আহমেদ, রাইট ব্যাকে খেলবে তাজউদ্দিন, এবং আমাদের ফোরম্যান মিডফিল্ডে খেলবে ডায়মন্ড শেপের উপরে থাকবে মুরসালিন, ডায়মন্ড শেপের নিচে থাকবে আমাদের হামজা চৌধুরী, এবং লেফট সাইডে থাকবে সমিত সোম, রাইট সাইডে থাকবে জামাল ভুঁইয়া, আর আমাদের ফ্রন্ট টুতে থাকবে ফাহমিদুলের সাথে রাকিব হোসাইন। আর এই বাদে আমি অন্য কাউকে স্টার্টিং 11-এ দেখতে চাই না। সেটা একটু গোলকিপার পজিশন নিয়ে আমি কনফিউজড, কারণ শ্রাবণকে হয়তো বা স্টার্ট দেবে না। তবে এই গোলকিপার পজিশন ছাড়া বাকি 10টা পজিশনে আমার আর কোনো কাউকে দেখার ইচ্ছা নাই। এই 10 জন আমার মতে বেস্ট। তবে গোলকিপার পজিশনে আমি একটা রিস্ক নিতে চাই শ্রাবণকে দিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের হাভিয়ার ক্যাব্রেরা কি করে। অনেকে ওইখানে সুজনের নামও বলতেছে, কারণ সত্যি কথা বলতে গেলে সুজনও ভালো গোলকিপার। আমি নেপালের বিপক্ষে খেলাটা দেখি নাই, তবে সেপ্টেম্বরের উইন্ডোতে নেপালের বিপক্ষে সুজন ভালো পারফরমেন্স করছে, এটা অনেকেই বলতেছে আমাকে। আবার সুজন কিন্তু লাস্ট সিজনে মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দিছে, তো যার কারণে অনেকে সুজনের নামও সাজেস্ট করতেছে। এমনও হইতে পারে আগামীকালকের ম্যাচে সুজনকে দেখা যাবে। তবে আবারও বলতেছি, এই গোলকিপারের একটা পজিশন বাদে বাকি 10টা পজিশনে এই 10 জন বাদে আমি আর কাউকে দেখতে চাই না। গোলকিপার পজিশনে শ্রাবণকে স্টার্ট দিতে পারে, বা মিতুলকে আবারও স্টার্ট দিতে পারে, বা সুজনকে স্টার্ট দিতে পারে, বলা যায় না সেটা। তবে দেখা যাক আগামীকালকে আমাদের কি স্টার্টিং 11 থাকে, আমাদের গোলকিপার পজিশনে কে স্টার্ট করে, বা আগামীকালকে আমাদের ফরমেশন কি থাকে, আর আগামীকালকে আমরা পরিপূর্ণ 3 পয়েন্ট নিতে পারি নাকি হংকংয়ের বিপক্ষে। আগামীকালকের ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন, বা আপনাদের বেস্ট স্টার্টিং 11 কি সেটাও কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।